আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসার পরে আমার বাসার কাজগুলো শেয়ার করছি। তো আজকে যে ধরনের কাজগুলো শেয়ার করছি তার ভিতরে ছিল গতকাল রাত্রে অনেকগুলো ডিম এনেছিল। তো সেই ডিমগুলোকে এখন আমি ওয়াশ করে নিব। আর তাছাড়া আজকের ব্লগে রান্নাবান্না বাদে বাকি যে সংসারের কাজগুলো করে নিচ্ছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। বরাবরের মতো আমি মেহনাজ আমন্ত্রণ করছি ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আশা রাখছি আমার প্রিয় মানুষগুলো কাছে বা দূরে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই আপনাদের সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি যে আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য আপু আন্টিদের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তাছাড়া যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, যদি কেউ প্রথমবারের মতো আমার এই চ্যানেলটা ভিজিট করে থাকেন তো আপনাদেরকেও অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারেন। ডিমগুলোকে ওয়াশ করে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। এখন যে কাজটা করছি, ফিল্টারের ছাঁকনিটা নিয়ে এসেছি। এটা তো আমি অন্যরকমভাবে পরিষ্কার করি, সেটা আপনাদের মাঝেও বেশ কয়েকবার শেয়ার করেছি। আর আজ যেটা করছি দেখেন, আজ কিন্তু শুধুমাত্র পানি দিয়েই আয়রনের যে ময়লা অংশটা ছিল সেটা আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর ছাঁকনিটাকে এভাবে পরিষ্কার করে নিয়েছি। এভাবে করলেও কিন্তু প্রায় আপনি এক মাসের মতো চলতে পারবেন। আর লেবু দিয়ে গরম পানির সাথে যেটা করি সেটা কিন্তু বেশ 6 মাসের মতো থাকে। তো এখন হচ্ছে যে ফিল্টারের আরেকটা পার্ট যেটা একটু কালো থাকে, দেখেন আয়রন পড়ে সেটার অবস্থা কী হয়ে গেছে, পুরো ব্রাউনিশ হয়ে গেছে। তো সেটাও এখন আমি হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করার চেষ্টা করছি। এই ধরনের ইউনিলিভারের ফিল্টারটা যাদের ঘরে আছে তারাই শুধুমাত্র বোঝেন আসলে এই ধরনের ফিল্টারটা বেশ কিছুদিন পর পরই কিন্তু পরিষ্কার করে নিতে হয়। আর ফিল্টারে যেহেতু কয়েকটা পার্ট থাকে, কিছু পার্ট আছে একদমই হাত দেওয়া যায় না, সাবান দেওয়া যায় না, আবার কিছু পার্ট আছে যেগুলোকে কন্টিনিউয়াসলি পরিষ্কার না করলে ফিল্টার একদমই 12টা বেজে যায়। তো দেখেন আয়রন পরে এটা এতটাই লাল হয়েছে, আর আমি কিন্তু বেশ অনেক দিন পরেই এটাকে পরিষ্কার করে নিচ্ছি। তবে কিছু দাগ আছে যেটা আয়রন পরে এত কঠিন দাগ পড়েছে সেটা কিন্তু এই মাজা ঘষাতে উঠবে না। তারপর আমি যতটুকু পারছি এটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করছি। আর কালো যে অংশটা আমি আগে পরিষ্কার করেছি গোল বলের মতো, সেটাতে কিন্তু সাবান দেওয়া যাবে না, ওটাতেই কিন্তু পানি ফিল্টার করে খুব সুন্দরভাবে। তো ওটা পরিষ্কার সময় এক ধরনের কালো গুঁড়ি গুঁড়ি পাথরের মতো যেটা থাকে সেটা পড়ে যায়। তো এত বেশি আয়রন থাকে, তারপরে এই জিনিসগুলো কিন্তু আয়রনেই বেশি নষ্ট হয়ে যায়। এই তো মোটামুটিভাবে যতটুকু পেরেছি ততটুকুই কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করেছি। আর এখন আমি ফিল্টারটাকে এখন সেট করে দিব, দিয়ে আমি পানি দিব। তো এখন কিন্তু সুন্দরভাবে পানিটা পাস হবে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। ফিল্টারে তো পানি দিব, তো তার আগে যে জগটা দিয়ে আমি পানি দিই সেটাকেও আমি ভালো করে একটু পরিষ্কার করে নেব। আসলে এগুলো কিন্তু সংসারের অতিরিক্ত কাজ, এক্সট্রা কাজ, যদি কখনো সময় মেলে হাতে তো তখন কিন্তু এই কাজগুলো করে নেওয়া হয়। আর এখন যেহেতু সকালবেলা আব্বাও ঘুমিয়ে আছে, এখন ওনাকেও খেতে দিতে হবে না, বা আমার অন্য কাজে একটু পরে গেলেও কোনো সমস্যা নেই। তো যার কারণে আমি স্কুল থেকে এসেই কিন্তু তড়িঘড়ি করে এই কাজগুলো করে নিচ্ছি, এক্সট্রা কাজ। আর বিশেষ করে ফিল্টারে পানি যেতে অনেক বেশি সময় লাগছিল, তাড়াহুড়ার সময় যদি পানি যেতে অনেক সময় লাগে তখন কিন্তু সব কাজে একটু না একটু দেরি হয়ে যায়। তো যার কারণে আজকে হচ্ছে যে আমি এই অংশটুকু পরিষ্কার করে নিচ্ছি, ফিল্টার পরিষ্কার করছি, সাথে জগ পরিষ্কার করছি, ফিল্টারের ছাঁকনি পরিষ্কার করছি, মানে যেটাতে আমার পানিটা দ্রুত পাস হবে আমি সেই কাজগুলি করে নিচ্ছি। তো এই তো জগটাকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি, এখন জগটা ভরে আমি ফিল্টারে পানি দিয়ে দিব।
ফিল্টারে পানিটা কিন্তু এখন খুব দ্রুতই নামবে, আর এভাবে কিন্তু প্রায় 1 মাসের মতোই ফিল্টারের ছাঁকনিটা বেশ ভালো থাকবে, মানে আয়রন জমতেও তো একটু সময় লাগে। তো এই তো ফিল্টারের উপরে এখন আমার যে পানের বাটিটা থাকে সেটাকে আমি নামিয়ে নিয়ে এসেছি। তো এটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি। চিন্তা করছি যে আজ যেহেতু ফিল্টারের এই পোর্শনটা ধরেছি, তো পানের বাটিটাকেও পরিষ্কার করে নিই। আর তাছাড়া পানের বাটিটাকেও অনেকদিন আমি পরিষ্কার করি না। তো এটাকে সুন্দর করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। তারপরে শুকনা গামছা দিয়ে মুছে একটা টিস্যু পেপার নিচে বিছিয়ে দিলাম। দেওয়ার পরে আমার বাকি যে চুনের কৌটা, সুপারি কৌটা, জর্দার কৌটা বা চমন ভার যা যা থাকে সেগুলো কৌটার ভিতরে রেখে মুখটা আটকিয়ে এখন আমি ফিল্টারের উপরে গুছিয়ে রাখবো। সংসারের এই কাজটুকু শেষ করে তারপরে দৌড়িয়ে আবার স্কুলে গিয়েছিলাম। এরপরে বাচ্চাদেরকে বাসায় আনার পরে ওরা বলছিল যে আম্মু ফ্রিজে তো তরমুজ রয়েছে, বাবাকে তরমুজ কাটতে বলো, এখন ঠান্ডা ঠান্ডা তরমুজ খাই। আর এই কয়দিন তো বেশ গরম পড়ছিল, অনেক রোদের ঝলকানিও ছিল। আমি যেহেতু আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করি, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার ব্লগের গ্যাপগুলো 8 থেকে 10 দিন বা 12 দিন আগেরও হয়ে যাচ্ছে। তো যার কারণে এই ব্লগগুলো কয়েকটা দিন আগেরই ব্লগ আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো সুভার বাবা তরমুজটা কেটে নিল, এখন তরমুজটা সবাই মিলে খাবো। আব্বা অবশ্য খাবে না, ওনার ডায়াবেটিসটা বাড়ে দেখে, আর তরমুজ তো বেশ মিষ্টি, এজন্য উনি মানে অনেক রিকোয়েস্ট করলে সাদাসাদি করলেও কিন্তু খায় না। তো আমরা 4 জন মিলে এখন তরমুজটা খেয়ে নিচ্ছি। আর গরমের সময় তো আমিও যেহেতু অনেক কাজ করেছি, স্কুল থেকে এসেছি, তো সব কিছু মিলিয়ে কিন্তু এই সময় তরমুজটা খেতে বেশ ভালো লাগছে। তো আমার এই সময় কাজের আপাও এসেছিল, আমি কাজের আপাকেও কাজ শুরু করার আগে একটুখানি দিলাম, বললাম যে আপনি খেয়ে তারপরে কাজ শুরু করেন। আপা এসেছে, আপা তরমুজও খেয়ে নিয়েছে, এখন হচ্ছে যে রুটি বানাবে আপা। তো বললাম যে বেশ কিছুদিন রুটি বানানো হয় না, আমাকে কিছু রুটি বানিয়ে দেন, তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে যাবেন। তো উনি আটাটাকে কাই করে নিয়ে এসে লেচি কেটে এই যে এখন গোল গোল করে রাখছে, এরপরে রুটি বানাবে। আর আমি ওনার সাথে বসে এক এক করে রুটিগুলো ফ্রোজেন করব, যেভাবে করে থাকি নর্মালি। তো আর সবসময় তো আপনাদের সাথে শেয়ার করি যে আপা কাজ করতে আসলে কিন্তু আমি ওনার সাথে সাথে থেকে সব কাজগুলোই করে নেওয়ার চেষ্টা করি। সব কিছু আসলে ওনার উপরে ছেড়ে দেওয়া যায় না, উনিও তো দেখা যাচ্ছে যে এক বাসা থেকে অন্য বাসা, অন্য বাসা থেকে আরেক বাসা যাবে, তো উনিও সময়ের মধ্যে কিন্তু সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করে। আর আমার কাজগুলো যদি আমি ধারে বসে কাছে থেকে যদি গুছিয়ে বুঝে করে মানে করে নেই নিজের কাজগুলো, তাহলে কিন্তু সেটা নিজের কাছেও শান্তি শান্তি লাগে, কাজটাকেও সুন্দরভাবে ফিনিশিং দেওয়া যায় এবং সময়ের মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে যায়। তবে কষ্টটা নিজের উপরে একটু বেশি হয়, যেটা কিনা আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না, বলে যে সে কাজ করবে আবার তুমি সাথে থাকো, তো এটা করলে তো নিজের কোনো কষ্ট লাঘবই হয় না, বরঞ্চ সবসময় সারাক্ষণ সাথে সাথে থাকার কারণে নিজের কষ্টটাও বেশি হয়। তো কি করব বলেন, আসলে নিজের কাজগুলো যদি নিজের মন মতো হয় তখনই কিন্তু মনের ভিতরে শান্তি শান্তি লাগে, আর যদি মন মতো না হয় তখন কিন্তু অশান্তিই লাগে। তো রুটি সবগুলো আমি এই যে বক্সে করে, আর কিছু হচ্ছে যে মেলামাইনের 2টা প্লেটে ছিল, তো সেটাতে আবার ওইভাবে পলি পেপার দিয়ে কাগজ দিয়ে আমি যেভাবে রাখি, রেখে এই যে ডিপ ফ্রিজে রেখে দিলাম, ফ্রিজটাকেও গুছিয়ে নিলাম। আর এখন হচ্ছে যে আপা ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে উনি চলে যাবে। আর এখন যেহেতু সকালবেলা আপনাদেরকে বলছিলাম যে বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি, আব্বা ঘুমিয়েছিল, তো আব্বা হচ্ছে যে এখন ঘুম থেকে উঠে গেছে। তো ওনাকে যেটা করছি যে লবণ দিয়ে 2টা ডিম পোস্ট করে দিচ্ছি, আর ওনার ডিম 2টা পোস্ট করার সময় আমি একটু কেটে কেটে দিয়ে দিই, যাতে করে উনি চামচ দিয়ে খাওয়ার সময় ওনার কোনো কষ্ট না হয়, মানে কাটতে কষ্ট না হয়, সেভাবে দিয়ে দিই। আর এখন দিচ্ছি হচ্ছে যে আপনাদের ভাইয়াকে, সেও ডিম খাবে, তবে লবণ ছাড়া খাবে, তার 2টা আমি এভাবে করেই উঠিয়ে নিলাম পিসে। আর সে খাবে হচ্ছে যে কফি দিয়ে ঘি, তো তার 2টা ডিম আমি
ড্রয়িং রুমে দিয়ে আসলাম, আব্বাকেও দিয়ে এসেছি। তো কফি দিয়ে যে ঘিটা খাচ্ছে, গতদিন ব্লগে আমার প্রিয় একজন আপু কাজী তাসভি আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনি কোন ঘিটা ব্যবহার করেন, কোন ঘিটা খান। তো আপু আমি হচ্ছে এই ঘিটা খাই, আর ঘিটা নিয়েছিলাম আসলে জ্যোৎস্না কাজল আইডি থেকে, জ্যোৎস্না আপুর কাছ থেকে নিয়েছিলাম। ঘিটা যে এত সুন্দর স্মেল, খুবই মানে সুন্দর একটা স্মেল। আর আজ কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করব যে কিভাবে ঝরঝরে জর্দা সেমাইটা আমি রান্না করি। তো এই যে এইভাবে আপনাদের ভাইয়াকে আমি কফি দিয়েছি, কিন্তু তার কিন্তু খুব বেশি পছন্দ হয়নি। তাকে আবার কফি মেকার যেটা, ফোম মেকার যেটা, সেটা দিয়ে ফোম উঠিয়ে দিতে হয় বড় কোনো মগে করে। তো তারপর আমি মোটামুটিভাবে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে যে আব্বাকে চা বিস্কিট দিয়ে দিয়েছি। দেখতে পেয়েছিলেন যে পাশে কিন্তু আমি পাতিলে করে চা বসিয়ে দিয়েছিলাম। তো চাটাও হয়ে গেছে, সেটা নামিয়ে আমি আব্বাকে দিয়ে দিলাম। তো সকালে নাস্তা করে নিল ওনারা বাপ ছেলে মিলে। এখন যে অংশটুকু দেখছেন এটা দুপুরবেলা। আমার শ্বশুরও ঘুমিয়ে আছে, বাচ্চারাও ঘুমিয়ে আছে। আর ঘুম থেকে যখন উঠেছে তখন আমি আব্বাকে এই যে একটু আপেল কেটে দিয়েছিলাম, কিন্তু আব্বা আবার ডেকে আমাকে বলল যে আমি যেন একটু জর্দা সেমাই করে দিই, বাড়িতে যেভাবে করেছিলাম সেভাবে ওনার খেতে ইচ্ছা করছে। তো চিন্তা করলাম যেহেতু জর্দা সেমাইটা রান্না করব, সেহেতু আপুদের সাথেও আমার এই ঝরঝরে জর্দা সেমাই রেসিপিটাও শেয়ার করে দিই, তাহলে ভালো হবে। তো এই যে আমি কিন্তু বাদামটা ভেজে উঠিয়ে নিলাম, এরপরে দারচিনি এলাচ তেজপাতাটা দিয়ে দিলাম, সাথে এখন বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখানে প্যাকেটের সেমাইটা নিয়ে নিয়েছি। তো প্যাকেটের সেমাইটা নিয়ে নেওয়ার পরে আমি ভালো করে প্যাকেটে থাকা অবস্থায় একটু ভেঙে ছোট করে নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর এখন আমি খুন্তিটা দিয়ে একটু কেটে নিচ্ছি যাতে করে ভাজতে গিয়ে কম পড়ে। তো সেমাইটাকে আমি এভাবে লাল লাল করে ভেজে নিব। আর ঝরঝরে জর্দা সেমাইটা কখন হবে, কখন ঝরঝরে হয়, সেমাইটা ভাজার উপরে ডিপেন্ড করে, এবং লিকুইড দুধ বা পানি আপনি কতটুকু ইউজ করছেন সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তো এই দুইটা জিনিস যদি আপনি নিজে থেকে মেজার করে বা পরিমাণ মতো দিতে পারেন, তাহলে কিন্তু অত বেশি সেমাইটা খারাপ হয় না বা একদমই নষ্ট হয়ে যায় না। নষ্ট হয়ে যাওয়া বলতে আমি খুব বেশি গলে যাওয়াকে বলছি। আর এই ধরনের জর্দা সেমাই একটু ঝরঝরে হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি মোটামুটিভাবে একটা প্যাকেট সেমাই এখানে ইউজ করেছি। আর দেখতেই পাচ্ছেন যে সেমাইটাকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন একটু স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে লবণটা দিলে ব্যালেন্স হয়ে যায়। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আমাদের স্বাদ মতো। আবার যেহেতু ডায়াবেটিস আমি খুবই কম পরিমাণে দিব, বেশি দিব না এখানে। তো এই যে চিনিটা দিয়েছিলাম এটা হয়েছিল একদমই কম, মানে খুব বেশি চিনি না, যেটা আব্বা খেতে পারে প্লাস বাচ্চারা এবং আমরাও খেতে পারি সেইভাবে দিয়েছিলাম। তো চিনিটা দিয়ে একটু নিয়ে নিলাম। আর এখানে পুরোপুরি 1 কাপ দুধও আমি দিইনি। তো এই দুধটা দিয়ে আমি এখন ভালো করে সেমাইয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে সেমাইটা যতটুকু পানি বা লিকুইড পরিমাণটা থাকে ততটুকু সেমাইটা যেন একটু মেলতে পারে বা একটুখানি নরম হয়। একদম তো শক্ত হলে সেমাইটা খাওয়া যায় না। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই যে বাদামটাকে এখন হামানদিস্তায় একটুখানি গুঁড়া গুঁড়া করে ভেঙে নিচ্ছি। তো হয়ে গেছে বাদামটা আমার গুঁড়া করা। আর আস্ত দিলাম না কেন, আব্বার হয়তো বা দাঁত দিয়ে খেতে বা একটু সমস্যাই হতে পারে, যার কারণে আমি এখানে একটু ভেঙে গুঁড়া করে নিয়েছি। তো এই তো বাদামটাকেও আমি লাস্ট পর্যায়ে মিক্স করে দিলাম। আসলে সার্ভিং ডিশে নামানোর পরে এভাবে বাদামটা দিয়ে পরিবেশন করে দিলে ভালো হয়, কিন্তু আমি একবারে মিশিয়ে দিচ্ছি, কারণ আব্বাকে এখনই আমি বিকালের নাস্তাটা এই জর্দা সেমাইটা দিয়ে দিব। তো এই যে এতটা ঝরঝরে হয়েছে, আমি যখন নেড়ে নিচ্ছি আপনারা বুঝতেই পারছেন, যখন আমি পিরিসে উঠিয়ে নিচ্ছি খুবই সুন্দর হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো উঠিয়ে নিয়ে এখন আমি আব্বাকে এই যে সেমাইটা দিতে আসছি। আব্বা নেন, খাই দেখেন কেমন হয়েছে। আসলে খুলনার আঞ্চলিক ভাষায় কথা বললাম আব্বার সাথে। আর রিয়েল সাউন্ডটা দেখেছেন যে কত ধরনের নয়েজ চলে আসে, ফ্যানের শব্দ, বাচ্চাদের শব্দ, যার কারণে আর বেশি রাখলাম না। তো আব্বাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, আব্বা বলছে যে খুব টেস্ট হয়েছে। বললাম যে কোনটা ভালো হয়েছে, বাড়িরটা না এটা, বললো যে দুইটাই ভালো হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। সবাই খুব বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ব্লগ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।